আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ১.২ এর ১ নম্বর যে সমস্যা আছে, এই সমস্যার সমাধান দেখব এখন। তো ১ নম্বর সমস্যায় আমাদের কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ৩০ থেকে ৭০ এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। মৌলিক সংখ্যা। আসেন আমরা দেখি একটু মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমরা যদি দেখি এখানে ৭। আমরা ৭ কে কি দ্বারা ভাগ করতে পারি? ১ দ্বারা ভাগ করতে পারি। তাহলে ১ দ্বারা ভাগ করলে ৭ একে ৭। আবার ৭ কে আমরা ৭ দ্বারা ভাগ করতে পারি। ৭ একে ৭। দেখেন এই ২ টা ছাড়া ১ এবং ৭ ছাড়া ৭ কি পৃথিবীর আরো অন্য কোনো সংখ্যার দ্বারা ভাগ যাবে বা সম্ভব? না। ভাগ যাবে বলতে এখানে আমি নিঃশেষে বিভাজ্য পাওয়ার কথা বলতেছি। মানে কোনো ভাগশেষ থাকবে না। এরকম কি সম্ভব? সম্ভব না। তো এই যে সংখ্যাটাকে এই ৭ সংখ্যাটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এরকম যতগুলো সংখ্যাই আছে না কেন, যেগুলাকে ১ এবং ওই সংখ্যাটা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। ঠিক আছে? তো আমাদের এখানে আ ৩০ থেকে ৭০ এর যে মধ্যকার মৌলিক সংখ্যাগুলো আছে, সেগুলো লিখতে বলা হইছে। তো চলেন আমরা একটু দেখি। তো দেখেন, এখানে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে এরকম করে আমরা লিখব যে ৩০ থেকে ৭০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো নিচে দেওয়া হলো। ৩০ থেকে ৪০ এর মধ্যে হচ্ছে যে ৩১ থেকে ৩১, ৩৭, ৪০ থেকে ৫০ এর মধ্যকার মৌলিক সংখ্যা হচ্ছে যে ৪১, ৪৩, ৪৭, ৫০ থেকে ৬০ এর মধ্যে ৫৩, ৫৯, ৬০ থেকে ৭০ এর মধ্যে হচ্ছে ৬১, ৬৭। এগুলো হচ্ছে আমাদের ৩০ থেকে ৭০ এর মধ্যকার মৌলিক সংখ্যা। এভাবে আ লিখলে হচ্ছে যে শিক্ষকদের বুঝতে সুবিধা হবে আপনাদের। এজন্য আপনারা এভাবে গুছিয়ে লিখবেন। যদি আপনারা মনে করেন যে আপনি এভাবে লিখবেন না, আপনি সিরিয়াল করে লিখবেন ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, তারপরে ৫৩, ৫৯, ৬১, ৬৭ এভাবে লিখবেন। মানে এই কথাগুলো লিখবেন না, তাও আপনি লিখতে পারেন। ঠিক আছে? তো এভাবে লেখাটা উত্তম হবে। তো আপনার যেটা ভালো লাগবে সেভাবে লিখবেন না। তো এই হচ্ছে আমাদের আ ১ নম্বর যে সমস্যা, এই সমস্যাটার সমাধান। এরকম আমাদের আরো একটা সমস্যা দেওয়া আছে, আ কাজ দেওয়া আছে। তো এই যে কাজটা, এটা আপনাদের বইয়ের ৬ পৃষ্ঠায় দেওয়া আছে। ঠিক আছে? ৬ নম্বর পেজে দেওয়া আছে। তো এখানে কি বলা হয়েছে যে ২ অঙ্ক বিশিষ্ট ১০ টি মৌলিক সংখ্যা লিখো। এখানে আমাদেরকে ২ অঙ্ক বিশিষ্ট যেকোনো ১০ টি মৌলিক সংখ্যা লিখতে হবে। যেখানে ২ টা অঙ্ক থাকবে। তো এরকম মৌলিক সংখ্যা যদি আমরা দেখি, তো দেখেন ২ অঙ্ক বিশিষ্ট ১০ টি মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের এই যে ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ২ অঙ্ক বিশিষ্ট ১০ টি মৌলিক সংখ্যা। ওকে? এরপরে আমাদের আরেকটা কাজ দেওয়া আছে। তো দেখেন এখানে আরেকটা হোমওয়ার্ক ছিল এই ৬ পৃষ্ঠাতে। সেটা হচ্ছে যে ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। তো ১০১ থেকে ১৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা দাঁড়াচ্ছে ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৭, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯। ঠিক আছে? এগুলো হচ্ছে ১০১ থেকে ১৪৯ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা। ওকে? এখন আ আপনারা অধ্যায়ের যে সমস্যা এটা দেখলেন। এটার আলোকে যে ২ টা কাজ দেওয়া ছিল, সেই কাজ ২ টো দেখলেন। এখন এরকম একটা হোমওয়ার্ক আপনাদের আমি দিচ্ছি। এটা আপনারা শেষ করে ফেসবুক গ্রুপে জমা দিবেন। তো এটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক। কি আছে এখানে ১৫১ থেকে ২০০ এর মধ্যে যে সকল মৌলিক সংখ্যা রয়েছে তাদের খুঁজে বের করো এবং পর্যায়ক্রমে লিখো। হুম? এই কাজটা আপনারা করবেন। করে আমাদের যে ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দেওয়া আছে এখানে জয়েন হয়ে জমা দিবেন। ঠিক আছে? তাছাড়া এই অধ্যায়ের সকল প্লেলিস্ট আমাদের কমেন্ট বক্সে সকল ভিডিওগুলো আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ২ এর যে ক নম্বর সমস্যা আছে এটা সমাধান করব। এখানে বলা হচ্ছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক বলতে আসলে কি বোঝায়? সহমৌলিক বলতে বোঝায় যে ২ টি সংখ্যার যদি কোনো সাধারণ গুণনীয়ক ১ বাদে আর যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলে সেটাকে বলা হয় সহমৌলিক জোড়া। সেই সংখ্যা দুটিকে বলা হয় সহমৌলিক। আচ্ছা ব্যাপারটা বলি। আ সাধারণ গুণনীয়ক হচ্ছে ধরেন আমরা ৪ এর কথা চিন্তা করি। ৪ কে আমরা কিভাবে লিখতে পারি? ১ গুণন ৪ মানে ৪ একে ৪ তারপর কি লিখতে পারি? ২ গুণন
2, তারপর 2 দ্বিগুণে 4, তাই না? আর কি আর অন্য কোনোভাবে কি 4 লেখা যায়? না, যায় না। তাহলে 4 এর গুণনীয়ক কে? 4 এর গুণনীয়ক দাঁড়াচ্ছে 1, এখানে 2, 2 টা 2 আছে আমরা একবার নিব, তারপর 4। ওকে? এবার আসেন আরেকটা সংখ্যা চিন্তা করি। আরেকটা সংখ্যা চিন্তা করেন, ধরেন 3। 3 কে আমরা কি লিখতে পারি? 1 গুণন 3। 3 এককই 3। আর কি অন্য কোনোভাবে 3 কে ভাগ করা যায় বা লেখা যায়? না, যায় না। তাহলে দেখেন এখানে 3 এর গুণনীয়ক কি দাঁড়াইলো? 3 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 3। এখানে 4 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4 আর এখানে 3 এর গুণনীয়ক হচ্ছে 1, 3। তাহলে এদের এখানেও 1 আছে, এখানেও 1 আছে। 1 বাদে আর অন্য কোনো সংখ্যা কি আছে এখানে? নাই। মানে মিল গুণনীয়কগুলোর মধ্যে নাই। তো যেহেতু 1 বাদে আর অন্য কোনো স্বাধীন সংখ্যা নাই, তাহলে এখানে 4 হচ্ছে সহমৌলিক, 4 আর 3 হচ্ছে 2 টা পরস্পরের সহমৌলিক। হুম? তো এখানেও আমাদের সেই কাজটা করতে হবে। এখন আমাদেরকে 27 এবং 54 এর গুণনীয়ক প্রথমে বের করতে হবে। তো চলেন আমরা বের করি আগে। পরে আমরা সুন্দরভাবে উত্তরটা দেখতেছি। আমরা প্রথমত 27 এর গুণনীয়ক বের করি। তো দেখেন 27 এর গুণনীয়ক বের করার জন্য আমরা এভাবে 27, আচ্ছা 27 আমরা কি লিখতে পারি? 1 গুণন 27, তাই না? ওকে। ১ গুণ ২৭ লিখতে পারি। তারপরে আমরা কি লিখতে পারি? মানে আপনারা চিন্তা করবেন ১ থেকে শুরু হবে, হ্যাঁ? আ যদি কোনো সংখ্যার কোনো গুণনীয়ক না পান তাহলে ২ টা গুণনীয়ক পাবেন, এটা নিশ্চিত। সেটা কি? ১ নম্বর হচ্ছে যে ১, যেটা পৃথিবীর সকল সংখ্যার গুণনীয়ক। আর ২ নম্বর হচ্ছে যে ওই সংখ্যাটা নিজেই। হুম? তো এখানে ১ আর ২৭ আমরা লিখলাম। এরপরে ২ থেকে দেখেন তো এটা কি ২ দিয়ে কি ভাগ সম্ভব? দেখেন ২ দ্বারা ভাগের নিয়ম কি? যদি এককের ঘরে জোড় সংখ্যা থাকে তাহলে ২ দ্বারা ভাগ যাবে। তো এখানে এককের ঘরে বিজোড়। তার মানে এখানে এটাকে ২ দ্বারা ভাগ যাবে না। তার মানে এটা ২ দ্বারা সম্ভব না ভাগ। এবার ৩ দ্বারা আসে। ৩ দ্বারা ভাগের নিয়ম কি? ৭ আর ২ ৯, মানে ৩ দ্বারা ভাগের নিয়মটা একটু মনে করিয়ে দেই। এই অঙ্ক ২ টা যদি আমরা যোগ করি তাহলে যে যোগফলটা পাবো সেটাকে যদি ৩ দ্বারা ভাগ যায় তাহলে হচ্ছে এটা আ পুরো সংখ্যাটা ৩ দ্বারা ভাগ সম্ভব। তাহলে এখানে ৭ আর ২ হচ্ছে ৯। ৯ কে যদি আমরা ৩ দ্বারা ভাগ করতে পারি কিন্তু। তাহলে এখানে ২৭ ও ৯ দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা লিখতে পারি যে ৩ নং ২৭, হ্যাঁ? তাহলে ৩ গুণন ৯, তাহলে ৩ নং ২৭। আচ্ছা এরপরে আরো কি সম্ভব কোনোভাবে? না, আর কোনোভাবে সম্ভব না। তাহলে এইখানে আমাদের ২৭ এর গুণনীয়ক দাঁড়াচ্ছে, আ ২৭ এর গুণনীয়ক হচ্ছে কত? আচ্ছা, কথাগুলো আমি লিখতেছি না, বাংলাটা আমরা পরে দেখতেছি। তাহলে ২৭ এর গুণনীয়ক দাঁড়াচ্ছে ১, ৩, ৯, ২৭। এগুলো হচ্ছে ২৭ এর গুণনীয়ক। ঠিক একইভাবে আসেন ৫৪ এর গুণনীয়ক। ৫৪ এর গুণনীয়ক ৫৪ সমান আমরা কি লিখতে পারি? ওই ১ গুণন ৫৪। এটা সবসময় থাকবেই। হুম? তারপরে কি? এখন ২। এখানে জোড় সংখ্যা আছে। তার মানে ২ দ্বারা ভাগ সম্ভব। তাহলে ২ দ্বারা ভাগ দেন। তাহলে ২ দ্বারা ভাগ দিলে কত আসতেছে? এখানে ২ দ্বিগুণে ৪ আর ৭ দ্বিগুণে ১৪। হ্যাঁ, ৭ এর দ্বিগুণে ৫৪ আসতেছে। হ্যাঁ? তাহলে এবার ৩ দ্বারা দেন। ৫ আর ৪ ৯, ৩ দ্বারা সম্ভব। তাহলে ৩ দ্বারা ভাগ দেন। ৩ দ্বারা ভাগ দিলে কি আসতেছে? দেখেন ৩ একে ৩ আর এখানে থাকতেছে ২, ২৪, ৩ ৮ ২৪, ৩ ১৮ ৫৪। ওকে। তাহলে ৩ এর পরে আ ৪ দ্বারা সম্ভব কিনা দেখেন। ৪ দ্বারা যদি আমরা ৪ ১১ ৪০, আ ৪ দ্বারা আমাদের এটা ৪ একে ৪, না ৪ দ্বারা সম্ভব না। ৫ দ্বারা দেখেন। ৫ দ্বারা সম্ভব না, কারণ এখানে একের ঘরে ৫ আছে, এখানে ৫ দ্বারা সম্ভব না। ৫ দ্বারা সম্ভব নয়। আর ৬ দ্বারা ৬ লং ৫৪। তাহলে ৬ দ্বারা সম্ভব, ৬ গুণন ৯, ৬ লং ৫৪। এরপরে আর সম্ভব ৬, ৭, ৭ দিয়ে সম্ভব না, ৮, ৮ দিয়ে সম্ভব না, ৯, ৯ দিয়ে আমরা অলরেডি চলে আসছে। ওকে। তাহলে এটা কি আর কোনোভাবে সম্ভব না, ভাগ দেওয়া। আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া সম্ভব না। আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। এবার ৬, ৭, ৮, ৯, ১০, ১১ এভাবে মানে কোথাও ভাগ করবেন না, তবে মনে, মনে চিন্তা করবেন, হ্যাঁ? তাহলে উত্তরগুলো পেয়ে যাবেন যে ভাগ দেওয়া সম্ভব কিনা। এই কাজটা আপনাদের নিজেরাই করতে হবে। তো দেখেন এখন আমরা ৫৪ এর গুণনীয়ক কত পেলাম? দেখি আমরা যদি লিখি ৫৪ এর গুণনীয়ক, তাহলে ৫৪ এর গুণনীয়ক এই দিক থেকে। শুনেন, যে ব্যাপারগুলো যখন লিখবেন তখন এভাবে সুন্দর করে গুছিয়ে লিখবেন। ছোট সংখ্যাগুলো একপাশে রাখবেন, বড় সংখ্যাগুলোকে একপাশে রাখবেন। হ্যাঁ? যেমন এখানে ১, এখানে ৫৪, এখানে ২, এখানে ২৭, এখানে ৩, এখানে ১৮। এভাবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এভাবে লিখবেন। তারপরে এই যে আমরা যদি লিখি এখানে ছোঁয়ার বর্ণ হচ্ছে যে ১, এখানে ২, ৩, ৬, ৯, ১৮, ২৭, ৫৪। ওকে? এগুলো হচ্ছে
54 গুণনীয়ক আর এগুলো হচ্ছে 27 গুণনীয়ক। এখন মিল করেন। দেখেন তো এখানে 1 মিল আছে। এখানে 1 বাদে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 9 এভাবে গোল দাগ দিয়ে চিহ্নিত করে দিবেন। স্যারের বুঝতে সুবিধা হয়, হ্যাঁ? আর এখানে 27, এখানেও 27, অনেকগুলা সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি। 1 বাদেও এখানে অনেকগুলো সাধারণ গুণনীয়ক পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? তো বাংলা কথাগুলো এরকম হবে, আমি দেখাই দিই। তো দেখেন এই পার্টটা লেখার পর আমরা এভাবে লিখব যে 27 গুণনীয়ক 1, 3, 9, 7, তারপরে হচ্ছে যে 54 গুণনীয়ক আমাদের এইগুলো হচ্ছে 54 গুণনীয়ক। তাহলে এখানে 1 ছাড়াও 3, 9 এবং 27 সাধারণ গুণনীয়ক হিসেবে আছে। সাধারণ গুণনীয়ক বলতে কি, মানে যে গুণনীয়কটা হচ্ছে যে 27 মধ্যেও আছে এবং 54 মধ্যেও আছে, যে সংখ্যাটা ওইটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে 27 এবং 54 পরস্পর সহমৌলিক নয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আপনারা কি করবেন, এই যে এই ভাগ দুইটা আগে দেখাই দিবেন। এরকম করে আগে লিখে দিবেন, এরকম করে আগে লিখে দিবেন। যদি এরকম করে লিখতে না চান তাও সমস্যা নেই। এবার তাহলে আপনাকে এভাবে লিখতে হবে 27 গুণনীয়ক এত, 54 গুণনীয়ক এত, তারপরে এভাবে এই উত্তরটা দিবেন। ওকে, তো এই ছিল আমাদের ক নম্বর সমস্যার সমাধান। এবার আসেন আমরা খ নম্বর সমস্যার সমাধান করি। তো দেখেন খ নম্বরে আমাদের কি আছে, 63 আছে। তাহলে 63কে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে 63 আমরা লিখতে পারি যে 1 গুণন 63, তারপরে এখানে আসতেছে আমাদের 2 দ্বারা তো এটা সম্ভব না, যেহেতু এখানে বিজোড় সংখ্যা। তাহলে 3 দ্বারা দেখেন, 3 দ্বারা যদি আমরা লিখি তাহলে 3 দ্বারা সম্ভব, 3 দ্বিগুণে 6, 3 একে 3। ওকে, তারপরে 4 দ্বারা সম্ভব না, 5 দ্বারা যে দেখি পারলে 5 দ্বারা সম্ভব না, 6 দ্বারা, যেহেতু 2 দ্বারা সম্ভব নয় তাহলে 6 দ্বারা সম্ভব না। তাহলে হচ্ছে 7 দ্বারা দেখেন, 7 লং 63, জি। তাহলে 7 দ্বারা 7 গুণন 9, 7 লং 63 আমরা লিখতে পারি। ওকে, তাহলে এগুলো হচ্ছে 63 এর গুণনীয়ক, এর বাইরে আর আমরা গুণনীয়ক পাবো না। ওকে, এরপরে লেখেন যে 63, 91 এর গুণনীয়ক আমরা কি লিখতে পারি যে 1 গুণন 91, এটা প্রথমত আসবে, জি 91, আর হচ্ছে যে এখানে আসতেছে 7, 13, 91, 7 গুণন 13, ঠিক আছে, 7, 13, 91, এর বাইরে আর কোনো কিছু দ্বারা 91কে ভাগ সম্ভব না। তাহলে আমাদের এখন ফলাফল কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখে নেই। তো দেখেন আমরা লিখব যে 63 এর গুণনীয়ক 1, 3, 7, 9, 21, 63, এই যে 1, 3, 7, 9, 21, 63 ইউ আকৃতির এভাবে যাবেন। আবার এখানে 91 এর গুণনীয়ক 1, 7, 13, 91, এই যে 1, 7, 13, 91। তাহলে এখানে 1 ছাড়াও 7 একটি সাধারণ গুণনীয়ক, এই যে এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তার মানে আমরা কি বলতে পারি যে 63 এবং 91 পরস্পর সহমৌলিক নয়। ওকে, এই ছিল আমাদের খ নম্বর যে সমস্যা এর সমাধান। ওকে, এবার আসেন আমরা গ নম্বর সমস্যার সমাধান দেখব। তো দেখেন গ নম্বরে আমাদের কি দেওয়া আছে, প্রথমত 189 দেওয়া আছে, তাই না? তাহলে 189 আমরা কিভাবে গুণনীয়ক বের করি? দেখেন প্রথমত হচ্ছে আমাদের 1 গুণন 189, এটা ঠিক থাকবে। এরপরে 2 দ্বারা, দেখেন 2 দ্বারা কি সম্ভব? এখানে 9 আছে, তার মানে 2 দ্বারা সম্ভব না। 3 দিয়ে দেখেন, 3 দিয়ে আমরা দেখেন 9, 9, 18, 3 দ্বারা সম্ভব। দেখেন এখানে আমরা লিখতে পারি যে 3, 6, 18 আর 3 তিরিকা 9, 63। ওকে, তাহলে এবার আসেন আমরা 3 পরে আমরা 4 দ্বারা সম্ভব না, 5 দিয়েও সম্ভব না, 6 দিয়ে সম্ভব না, কারণ এখানে 2 দিয়ে সম্ভব হয়নি। তাহলে 7 দিয়ে আমরা একটু ট্রাই করে দেখতে পারি। 7 দেখেন 7 দেওয়া সম্ভব, 7 এককে 7, 7 দুগুণে 14, তাহলে এখানে হচ্ছে 39, 49, 4, তাই 7, 7, 49। 7 এককে ব্যাপারটা এরকম যে 7 দ্বিগুণে 14 আর হচ্ছে 7, 7, 49, অর্থাৎ 27, ঠিক আছে। ওকে, আর 7-এর পরে আর দিয়ে সম্ভব না, 9 দ্বারা সম্ভব। দেখেন 9 এককে 9 দুগুণে 18 আর 9 হচ্ছে 9, 21, ঠিক আছে। তো এবারে হচ্ছে 189 এর গুণনীয়ক, এর বাইরে সম্ভব না। এবার আসেন 210 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করি?
210 গুণনীয়ক 1 গুণন 210। ওকে, 2 দ্বারা সম্ভব, যেহেতু এখানে শূন্য আছে তাহলে 2 দ্বারা হলে 2 একে 2, 0, 5 2 গুণা 10, 5 2 গুণা 210। ওকে, 2 এর পরে আসেন এবার 3 দ্বারা সম্ভব, 3 7 21, তাহলে 3 গুণন 3 7 21 আর 0 তাহলে 3 0 0 70। ওকে ওকে, তাহলে 3 এর পরে 4 দেখেন 4 দ্বারা সম্ভব না, এখানে 10 আছে, 10কে ভাঙা যাবে না। 4 এর পরে 5 দ্বারা সম্ভব, দেখেন 5 দ্বারা যদি আমরা এটা ভাগের তাহলে এসেছে 4 এর পাশে 20 আর থাকতেছে 1, তাহলে 10 5 দিব না 10 40। ওকে, 5 এর পরে 6 দ্বারা যদি আমরা দেখি 3 6 18 5 30, জি 6 দ্বারা সম্ভব। তাহলে ভাগ করেন 3 6 18, 18 থেকে 21 হচ্ছে 3 আর এখানে 0 না হলে আছে 30, তাহলে হচ্ছে যে 5 6 30। ঠিক আছে, আপনারা কি করবেন, হয় ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করবেন, নাহলে এটাকে অন্য জায়গায় লিখে ভাগ করবেন, 210 লিখে ভাগ করবেন। হ্যাঁ, আর যদি ক্যালকুলেটরের সাহায্য নিতে চান তাহলে নিতে পারেন। আমার জানা আছে বা বুঝতে পারতেছি এই জন্য ভাগগুলো মুখে করতেছি। হ্যাঁ, আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভাগগুলো করবেন আলাদা জায়গায়। ওকে, তাহলে 6 পরে আমরা যদি 7 দেখি, 7 দ্বারা 3 7 21, 7 দ্বারা যদি আমরা দেখি তাহলে 3 7 21 0, 7 গুণন 3 7 21 আচ্ছা 7 0 0 30। ঠিক আছে, তাহলে 7 দ্বারা সম্ভব, এরপরে আসে 7 পরে 8। আচ্ছা, দেখা যাচ্ছে না সংখ্যাটা আমাদের, তার সমস্যা নেই। 8 দ্বারা সম্ভব হবে না। 8 পরে 9 দ্বারা সম্ভব হবে না, কারণ এখানে 3 হয়, চলবে না। 9 10 দ্বারা সম্ভব, 10 দুগুণে 20, 10 দ্বারা সম্ভব, তার সংখ্যাটা কিন্তু 210 দ্বারা সম্ভব। এটাকে দেখেন 10 দুগুণা 20, তাহলে থাকতেছে আর এখানে 10, তাহলে 1 আর 0 থাকতেছে, তাহলে 10 একক আবার 10, তাহলে 21, জি তাহলে 10 21 10 21 আর 10 আর একটা সম্ভব আমাদের 11 12 থেকে 14 দিয়ে সম্ভব। দেখেন 14 গুণন 15 এই দিলে দিয়ে আমরা 210 পাই 14 আর 15 গুণ করে। তো এগুলো হচ্ছে আমাদের 210 এর সাধারণ গুণনীয়ক। এগুলো এর বাইরে আর যাওয়া যাবে না বা যাওয়া সম্ভব না। তাহলে আমরা এখন যদি সাজাই লিখি পুরো ব্যাপারটাকে, তাহলে দেখেন আমরা যদি একটু মিল করি গুণনীয়কগুলা, এখানে 189 গুণনীয়ক হচ্ছে 1 3 7 9 21 27 23 189। এই যে এগুলো হচ্ছে 189 এর গুণনীয়ক, এরপরে 210 এর গুণনীয়ক, অনেকগুলো গুণনীয়ক হবে সেটি। আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এরকম দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে 1 বাদে এখানে আমাদের কে আছে, এখানে 3, এইখানে 7, এখানে 7, এখানে 21, এখানে 21, যে এই 4টা সাধারণ গুণনীয়ক আছে। ওকে, এছাড়াও আরও 3টা আছে। তাহলে আমরা বলতে পারি যে 189 এবং 210 পরস্পর সহমৌলিক নয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান। এবার আসেন ঘ নম্বরে আমরা দেখি। দেখেন 52 এর গুণনীয়ক আমরা প্রথমত বের করি, তাহলে 52 = 1 2 9 52। এরপরে আমাদের 2 দ্বারা সম্ভব, তাহলে 2 দ্বারা দিলে 2 দ্বিগুণে 4 3 4 12, 3 দুগুণে 52। আচ্ছা এখানে কি মিস্টেক হলো, সরি। 2 দ্বারা দিলে আমাদের 2 দুগুণে 4 7 দুগুণে 7 দুগুণে 1। ওকে, তাহলে 27 আসতেছে আমাদের। এরপরে 27 নিন 27 মিস্টেক হলো, সরি মিস্টেক হলে একটু বারবার, এখানে 26 হবে আসলে, 6 দুগুণে 12 হয়, তাহলে 27 26 দুগুণে 52। ওকে, তাহলে দেখবেন 54 হয়। ওকে, তাহলে 5 আর 2 7, 3 দ্বারা সম্ভব না, 4 দ্বারা সম্ভব, 4 13 52, 4 দ্বারা সম্ভব, 4 13 52, 4 এর পরে 5, 5 দ্বারা তো সম্ভব না,
5-এর পরে আমরা যদি 6 দিয়ে চিন্তা করি, 6 লং হচ্ছে 54, 54 তো সম্ভব না। আচ্ছা, তাহলে এটা আর সম্ভব হচ্ছে না। 4 তেরো 52, এর বাইরে এটাকে আর ভাগ দেওয়া সম্ভব না। এবার আসেন 97 এর দেখি কি অবস্থা। এ 97 হবে। তাহলে 1 গুণন হচ্ছে 97, এর বাইরে এটা কি সম্ভব? 97 কে এর বাইরে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া সম্ভব না। এটা একটা মৌলিক সংখ্যা। ওকে, তাহলে আমরা লিখতে পারি এরকম যে 52 এর গুণনীয়ক 1 2 3 4 13 26 52, এবং 97 এর গুণনীয়ক হচ্ছে 197। একটা মৌলিক সংখ্যা, এটা আপনাদের লেখার দরকার নেই, বোঝার সুবিধার্থে লিখে রাখছি। তাহলে এখানে 52 এবং 97 এর মধ্যে 97 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে 52 এবং 97 পরস্পর সহমৌলিক। ঠিক আছে, এভাবে আপনারা সমাধানগুলো করার চেষ্টা করবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের ক থেকে গ নম্বর যে সমস্যা, এই সমস্যার সমাধান। ওকে, এবার আসেন আমরা কিছু হোমওয়ার্ক নেই। দেখেন, আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর আলোকে আমরা এই যেটা হোমওয়ার্কটা করবো বাসায়। হ্যাঁ, নিচে জরুরতে কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। এখান থেকে উপরের মতো করে সমাধানগুলো আমরা করব। এই হোমওয়ার্কটা করে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গ্রুপের, এবং এই অধ্যায়ের সকল ভিডিওগুলোর প্লেলিস্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। ওকে, এখন আসেন 3 নম্বর যে সমস্যা, এই সমস্যা নিয়ে কথা বলি। নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? অর্থাৎ ক নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে। একটা হচ্ছে 545, 6774, 8535। এই সংখ্যাগুলো কি 3 দ্বারা বিভাজ্য কি না, এটা আমাদের বের করতে হবে। তো দেখেন, এটা শুরু করার আগে আমরা একটু বিস্তীর্ণ কথা বলি। আমাদের 7 আর 9 পৃষ্ঠায় কিছু নিয়ম দেওয়া আছে। সেগুলো হচ্ছে কি, কোন সংখ্যা কি দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয়, এটার কিছু রুলস আমাদের আছে। তো চলেন আমরা সেই রুলসগুলো একটু আগে পড়ি। প্রথমত, একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ যাবে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন সংখ্যাটি দেখে? সেটার উপায়টা আছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এককের ঘরে আপনার যদি জোড় সংখ্যা থাকে তাহলে, অথবা শূন্য থাকে, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেমন 210, এখানে শূন্য আছে, তার মানে এই পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। আবার ধরেন 284, এখানে জোড় সংখ্যা আছে, তার মানে এই পুরো সংখ্যাটায় 2 দ্বারা বিভাজ্য। এরকম আরও যদি বড় বড় সংখ্যা থাকে, ধরেন এরকম এত বড় সংখ্যা আছে, তাহলে খালি শেষের এককের ঘর সংখ্যাটা দেখবেন। তাহলে যদি জোড় থাকে তাহলে পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমরা একটু পরে দেখবো এখন। ওকে, এটা মনে রাখেন। এবার কোনো সংখ্যা যে 3 দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে বুঝবেন? তো 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা আছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। মনে করেন একটা সংখ্যা আপনাকে দেওয়া হলো 535। তো এটা একটা সংখ্যা। এই সংখ্যাটা কি দ্বারা তৈরি? অঙ্ক দ্বারা তৈরি। অঙ্ক কোনগুলা? এই যে 5 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক। তো কি বলছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল। অঙ্কগুলোর যোগফল মানে এই যে 5, 3 আর এই 5, 3টা যোগ করেন। যোগের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এই 5 আর 3 হচ্ছে 8, 8 আর 5 হচ্ছে 13। তাহলে যোগফল হলো 13। 13 কি 3 দ্বারা বিভাজ্য? না। 13 কে 3 দ্বারা ভাগ করা যায় না। 13 কে যদি 3 দ্বারা ভাগ করা না যায়, তার মানে এই পুরো সংখ্যা অর্থাৎ 535 এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে না বা সম্ভব না। ঠিক আছে? এভাবে অ মানে আমরা যদি আরেকটা সংখ্যা দেখি, ধরেন 7 72, এই সংখ্যাটা কয়টা অঙ্ক নিয়ে গঠিত? 2টা অঙ্ক নিয়ে। তাহলে 7 একটা 9, তাহলে 7 আর 2 কত হয়? 7 আর 2 হচ্ছে 9। 9 কে কি 3 দ্বারা ভাগ করা যায় না? যায়। তার মানে এই 72 কেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে? এবার আসেন, কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তবে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ একটা সংখ্যার একক এবং দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যা যে অঙ্ক দুইটা থাকবে, সেই অঙ্ক দুইটা নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে, সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে।
ধরেন আমি এখানে লিখলাম ৮,৪৮৪। এই ৮,৪৮৪ এককের ঘরে আছে ৪ এবং দশকের ঘরে আছে ৮। তাহলে ৮ × ৪ = ৮৪। এখন এই ৮৪-কে যদি ৪ দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা ৪ দ্বারা ভাগ করা যাবে। তাহলে দেখেন ৮৪-কে কি ৪ দ্বারা ভাগ করা যায় না? যায়। ৮৪ ৪ × ৮ ২ × ৪ এককে ৪ সরি ৪ এককে ৪ এই যে ভাগ গেল। তার মানে এই পুরো সংখ্যাটায় ৪ দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? ওকে। আর একটা বিষয় যদি একক এবং দশক উভয় স্থানে অঙ্ক শূন্য হয় তাহলেও এই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ৪ এর নিয়ম। এবার ৫ এর নিয়ম আসে। ৫ এর নিয়মটা হচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০ বা ৫ হলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার এককের ঘরে যদি ০ থাকে অথবা ৫ থাকে, দুটোর মধ্যে যেকোনো একটা থাকলে পুরো সংখ্যাটা ৫ দ্বারা বিভাজ্য। এই যে সংখ্যাটা, এখানে এককের ঘরে ০ আছে, তার মানে এটা ৫ দ্বারা বিভাজ্য। ওকে? তো কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। ঠিক ৩ এর মতোই এটা। কোনো সংখ্যার অঙ্কগুলো যদি অঙ্কগুলোর যোগফল যদি ৯ দ্বারা ভাগ করা যায় তাহলে সেই পুরো সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য। যেমন এই ৮১। ৮১ কি ৮ আর ১ দ্বারা গঠিত। ৮ আর ১ কত হয়? ৯ হয়। ৯ দ্বারা ৯ কে ভাগ করা যায় না? ৯ একে ৯, তার মানে ৮১ কে ৯ দ্বারা ভাগ করা যাবে। তাই না? আমরা জানি ৯ লং ৮১, তাই না? তো এটা হচ্ছে আচ্ছা, আমাদের আরেকটা মিসিং হয়ে গেছে ৬ দ্বারা। একটা সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে বুঝবেন? ৬ দ্বারা বিভাজ্য যদি একটা সংখ্যা ২ দ্বারাও বিভাজ্য হয়, ৩ দ্বারাও বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা ৬ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? ৬, ৭, ৮ পৃষ্ঠা আছে, এগুলো পড়ে নিবেন। ওকে? বাকিটা আমরা এখানে দেখতেছি এখন। তো আমাদের এখানেও কি আছে যে একটা সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য কিনা আমরা এটা কিভাবে বুঝবো? এই সংখ্যাগুলা। তো চলেন আমরা দেখি। তো দেখেন এই সংখ্যাটা, এখানে ৩ টা সংখ্যা আছে। এই সংখ্যা ৩ টা ৩ দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা বের করব। হুম? তো চলেন আমরা উত্তরটা দেখে নিই। তো দেখেন উত্তরটা হবে এরকম যে আচ্ছা, এখানে উপরে আমরা জানি কথাটা লিখবেন। হুম? আমরা জানি কথা লিখবেন যে আমরা জানি অঙ্কগুলোর যোগফল ৩ দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে বা ৩ দিয়ে বিভাজ্য হবে। হুম? তো এখানে আমাদের প্রথম সংখ্যাটা আছে কত? ৫৪৫। তাহলে ৫৪৫ এর অঙ্কগুলোর যোগফল আছে ৫ + ৪ + ৫, তাহলে মোট হচ্ছে ১৪। ১৪ কে কি ৩ দ্বারা বিভাজ্য? ১৪ ৩ দ্বারা বিভাজ্য নয়। ওকে? ওকে। এবার আসেন আ আ ৬৭৭৭৪, তাহলে ৬৭৭৪ অঙ্কগুলোর যোগফল হচ্ছে কত? ২৪। ২৪ ৩ দ্বারা বিভাজ্য। ওকে? এবার আসেন ৮৫৩৫। ৮৫৩৫ অঙ্কগুলোর যোগফল হচ্ছে কত? ২১। হুম? ২১ কি ৩ দ্বারা বিভাজ্য? বিভাজ্য। তাহলে আমরা ৩ দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা পাইলাম? এই ২৪ আর ২১। তার মানে এই দুটো হচ্ছে, এই সংখ্যা দুইটা হচ্ছে আমাদের কত? ৩ দ্বারা বিভাজ্য। তাহলে উত্তর হচ্ছে ৬৭৭৪ এবং ৮৫৩৫। এটা হচ্ছে আ ৩ দ্বারা বিভাজ্য এই সংখ্যা দুইটা। আর এটা ৩ দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। এবার আসেন আমরা খ নম্বর সমস্যাটার সমাধান দেখি। দেখেন খ নম্বরে আমাদের দেওয়া আছে কি? যে এই সংখ্যাগুলো ৪ দ্বারা বিভাজ্য কিনা। ওকে? তো দেখেন খ নম্বরের নিয়মটা আমরা কি জানি? ৪ দ্বারা বিভাজ্য নিয়মটা যে একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দিয়ে গঠিত সংখ্যা ৪ দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি বিভাজ্য। ৪ দ্বারা বিভাজ্য। অন্যথায় ৪ দ্বারা বিভাজ্য নয়। আর কি থাকলে? শূন্য থাকলে। ওকে। তো দেখেন এখানে আ ৮৫৪২ এর শেষ অঙ্ক দুটি হচ্ছে তোমার ৪২। ৪-২। তাহলে ৪-২ কি ৪ দ্বারা বিভাজ্য? ৪ দ্বারা বিভাজ্য নয়। হুম। ৪২ কে যদি ৪ দ্বারা ভাগ করেন তাহলে ভাগ যাবে না নিঃশেষে। ওকে। তাহলে এখানে আ ২১৮৪ এর শেষের অঙ্ক ৮৪, এটা ৪ দ্বারা বিভাজ্য। আমরা একটু আগে দেখলাম। ওকে? আবার এখানে আছে ৭৪, শেষের অঙ্ক দুটা। তাহলে এটা ৪ দ্বারা বিভাজ্য নয়। তার মানে আমাদের এখানে শুধুমাত্র ৪ দ্বারা বিভাজ্য আছে ২১৮৪। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আ ৪ দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে উত্তর। ওকে? এরপর আসেন খ নম্বর সমস্যায়। দেখেন গ নম্বর সমস্যায় কি আছে? গ নম্বর সমস্যায় আমাদের বলা আছে যে ৬ দ্বারা বিভাজ্য কিনা এটা টেস্ট করতে। তো আমরা জানি যে একটা সংখ্যা যদি একই সাথে ২ দ্বারা বিভাজ্য হয় এবং ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য। তো এখানে ২১৮৪ এই সংখ্যাটি কি? আ জোড়। এই ৪ সংখ্যাটা হচ্ছে জোড়। তার মানে এটা ২ দ্বারা বিভাজ্য। ওকে। আর ৩ দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করার জন্য কি এই সংখ্যাগুলোর যোগফল। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে আপনার ১৫। সবগুলি সংখ্যা যোগ করলে যোগফল হচ্ছে ১৫। তাহলে ১৫ কি ৩ দ্বারা বিভাজ্য? তার মানে এটা ২ দ্বারাও বিভাজ্য, ৩ দ্বারাও বিভাজ্য। তার মানে বলা যায় এটি হচ্ছে ৬ দ্বারা বিভাজ্য। ওকে? ঠিক একইভাবে ১০৭৪ এই সংখ্যাটি হচ্ছে যে এই শেষের সংখ্যাটা কত? ৪, এটা হচ্ছে জোড়। তার মানে এটা ২ দ্বারা বিভাজ্য এবং এর অঙ্কগুলোর যোগফল কত? ০৭৪ সবগুলো যোগ করলে কত পাচ্ছি?
7 আর 4 হচ্ছে আমাদের 11, 11 আর 1 আছে 12, 12 হচ্ছে কি অঙ্কগুলোর যোগফল আছে 12, তাহলে 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটি 6 দ্বারাও বিভাজ্য। তাহলে অনুরূপভাবে এই সংখ্যাটা এখানে শেষে আছে যোগ, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। আর এই সংখ্যাগুলোর যোগফল কত আছে? 7 আর 2 8 আর 2 10, 10 আর 7 আর 2 10 আর 7 আর 3 10, তাহলে হচ্ছে 10 10 20। তার মানে এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 20। তাহলে এটা কি 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটি 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কি পেলাম যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এই দুইটা হচ্ছে আমাদের কি 6 দ্বারা বিভাজ্য। তাহলে 2184 এবং 1074 এই সংখ্যা দুইটা কি 6 দ্বারা বিভাজ্য। ওকে, তা এবার আসেন আমরা 7 নাম্বারটা ঘ নাম্বারটা দেখি। তো দেখেন ঘ নম্বর সমস্যা কি আছে যে অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। তো এখানে অঙ্কগুলোর যোগফল কত? 5 যোগ 0 যোগ 7 যোগ 6 সবগুলো যোগ করলে পাচ্ছি আমরা 18, 18 9 দ্বারা বিভাজ্য, 9 দুগুণ 18। তাহলে এখানে আসতেছে আমাদের 1737। এই সংখ্যাগুলো যোগ করলে 18, তাহলে 18 9 দ্বারা বিভাজ্য। এখানে আসতেছে কত? এই সংখ্যাগুলো যোগ করে যোগফল আসতেছে 15। তো 15 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে আমাদের এই 5076 আর 1737 এই দুইটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, আর বাকি সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য নয়। ওকে, তো এই হচ্ছে আমাদের গ নম্বর যে সমস্যা, এই গ নম্বর সমস্যার সমাধান। ওকে, তো আশা করি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা কিছু হোমওয়ার্ক নেই। ওকে, এগুলো হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। এই জিনিসের সংখ্যাগুলো 3 দ্বারা বা 9 দ্বারা বিভাজ্য কিনা এটা পরীক্ষা করতে হবে। এটা হচ্ছে 4 দ্বারা, এরপরে এগুলো হচ্ছে যে 6 দ্বারা, আর শেষে আছে যে সহমৌলিক দ্বারা খুঁজে বের করে। এই দুটো সহমৌলিক কিনা এটা আমাদের খুঁজে বের করতে হবে। এর আগের অঙ্ক যেটা করছিলাম। ওকে, তো এইগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্কগুলো শেষ করে আপনারা আমাদের গ্রুপে জমা দিবেন। ওকে, এবার আমরা 4 নাম্বার যে সমস্যা আছে এই 4 নাম্বার সমস্যার সমাধান দেখব। 4 নাম্বার সমস্যায় আমাদের বলা হচ্ছে যে নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই ফাঁকা জায়গায় আমাদের কোন অঙ্কটা বসালে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কি জানি? আমরা জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এটা আছে 9 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র, তাই না? অর্থাৎ এই সংখ্যার মানে অঙ্কগুলো যদি আমরা সব যোগ করি যে যোগফলটা পাবো সেটা যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলেই কেবলমাত্র আমরা সেটাকে 9 দ্বারা ভাগ করতে পারবো। এখন এটা করার জন্য আমরা কি করব? সেই সবগুলো অঙ্কগুলো যোগ করব। প্রথমত এই যে এই সংখ্যাটা যে অঙ্কগুলো বিদ্যমান আছে সেই অঙ্কগুলো যোগ করব। তো এখানে কত আছে? আচ্ছা, আমরা উত্তরটা পরে দেখতেছি, আগে এখানে বোঝার চেষ্টা করি। তো এখানে আছে 5, এখানে আছে 4, এখানে আছে 7, এখানে আছে 2, এখানে আছে 3। তাহলে এই সবগুলো যোগ করেন, তাহলে আছে 3 2 5, 5 7 আছে 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 5 হচ্ছে 21, 21 হচ্ছে কি? সরি 21, হ্যাঁ 21। এখন 21 কি 9 দ্বারা বিভাজ্য? 21 9 দ্বারা বিভাজ্য নয়। তার মানে 21 এর সাথে আমাদের আরও কত গুণ যোগ করতে হবে? যদি এটা 9 দ্বারা মানে 9 দ্বারা বিভাজ্য এর কাছাকাছি সংখ্যা কত? 9 9 দুগুণে 18, 3 নং 27। এই 21 এর সাথে যদি আমরা আরও 6 যোগ করি তাহলে ফলাফল আসতেছে কত? 27। তাহলে এই 27 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে যদি আমরা 6 বসাই, 6 বসাই তাহলে আমরা এই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে? তো উত্তরটা কিরকম হবে? দেখেন উত্তরটা হবে এরকম যে 1 মিনিট দেখেন, পরীক্ষার সময় আমরা এভাবে গুছিয়ে লিখব যে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে জানা অঙ্কগুলোর যোগফল এই যে সবগুলো আমরা কি যোগ করছি, যোগ করে পাওয়ার পাইছি 21। তাহলে 21 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27। তাহলে খালি ঘরে বসাতে হবে 21 মাইনাস 27 মাইনাস 21 অর্থাৎ 6। উত্তর হবে 6। এখানে আমাদের বসাতে হবে কি 6। উত্তর যখন পরীক্ষায় দিবেন তখন কিভাবে গুছিয়ে লিখবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে 4 এর ক নম্বর সমস্যা। এবার আসেন খ নম্বর সমস্যার সমাধানে। তো দেখেন খ নম্বর সমস্যার সমাধানটা হবে এরকম যে এখানে জানা অঙ্কগুলোর যোগফল এখানে আছে 8 1 2 7 4 সবগুলো মিলে আছে 22।
তাহলে আমাদের দরকার কি 22-এর কাছাকাছি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 27, তাহলে 22 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27, তাহলে খালি ঘরে বসাতে হবে 27 - 22, তাহলে 5 থাকতেছে, তার মানে এখানে 5 বসাতে হবে। ওকে ওকে এবার আসেন দেখেন গ নম্বর সমস্যায় কি আছে, এখানে ডান অঙ্কগুলো যোগফল আমরা যদি করি তাহলে হচ্ছে ফলাফল আসতেছে কত 25। হ্যাঁ, এই সবগুলো অঙ্ক যোগ করলে যোগফল আসতেছে 25। 25-এর পরবর্তী মানে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 27, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27, তাহলে খালি ঘরে বসাতে হবে 27 - 25, তাহলে আছে 2। তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে এবার আসেন গ নম্বর সমস্যায়। গ নম্বরে আমাদের এখানে জানা অঙ্কের যোগফল হচ্ছে কত, সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে ফলাফল আসে 18। 18 কিন্তু আমাদের এমনিতে 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি যে 18 নিজেই 9 দ্বারা বিভাজ্য, তবে আমাদের খালি ঘরে অঙ্ক বসাতে হবে। তো এই খালি যে 2 ঘরটা খালি আছে এই সবগুলো মিলিয়ে 18 হয়েছে। এখন এখানে আমাদের কিছু না কিছু তো বসাতেই হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি শূন্য বসাতে পারি। এই জন্য বলছি যে এক্ষেত্রে খালি ঘরে শূন্য অথবা 9 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে যদি আমরা 9ও বসাই তাও এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। কেন? 9 বসালে এখানে আসছে যে 18 দিয়ে 9 যোগ করলে 27 আসতেছে। হ্যাঁ, 27ও 9 দ্বারা বিভাজ্য। আবার যদি এখানে শূন্য বসাই তাহলে ফলাফল থাকতেছে আমাদের 18, তাহলে তাও 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো এখানে আমরা লিখছি যে কারণ 18 + 0 = 18 এবং 18 + 9 = হচ্ছে 27। ওকে, তাহলে 0 অথবা 9, তার মানে এই ফাঁকা ঘরে যদি আমরা 0 বসাই অথবা 9 বসাই, দুই ক্ষেত্রেই আমরা এই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করতে পারবো বা এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 4 নম্বর সমস্যার সমাধান। এখন এটার আলোকে আমরা কিছু হোমওয়ার্ক নেব। তো দেখেন এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এগুলা আপনারা বাসায় চেষ্টা করবেন করার। এই সংখ্যা ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা বসালে এটা 9 দ্বারা বিভাজ্য হবে, এই যে এটা আপনাদের দায়িত্ব থাকবে। এই হোমওয়ার্কগুলা শেষ করে আপনারা জমা দিবেন ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম। দেখেন 5 নাম্বার যে সমস্যা আছে এই সমস্যার আমরা সমাধান দেখব এখন। এখানে বলা হচ্ছে কি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদেরকে একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 3 দিয়ে ভাগ করা যায়। তো এখানে আমাদের একটু বাংলা কথা বলতে হবে। তো আসেন আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। তো এখানে আমাদের কি বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা শুরুতেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তো আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কি 4টে শূন্য তারপরে একটা 1, এটা হচ্ছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা কি আমাদের 3 দ্বারা বিভাজ্য? আসেন এখানে আমাদের পরীক্ষা করতে হবে যে 1000 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, তাই না? তো এখানে 1000-এর অঙ্কগুলোর যোগফল, আর যদি এই সব অঙ্ক 1000 যে সংখ্যাগুলি দিয়ে তৈরি 1 আর 4টে শূন্য, তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত পাচ্ছি? 1 পাচ্ছি। ওকে, তাহলে এখানে যোগফল 1 যা 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 1 এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 3। এখানে যোগ করি 1 হইছে। 1 তো 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 1 এর পরে মানে পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 3। তাহলে এখানে আমাদের আছে 1। আমাদের 3 দ্বারা বিভাজ্য হইতে গেলে সংখ্যা লাগবে কত? 3। তাহলে 3 যদি আমরা আর নিয়ে আসতে যাই তাহলে আমাদের কি করতে হবে? তো সুতরাং যোগফল 3 বানাতে হলে আমাদের আরও 3 - 1 = 2 যোগ করতে হবে। অর্থাৎ 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত আসতেছে? 2। এই সংখ্যাটার সাথে আমাদের আরও 2 যোগ করতে হবে। তাহলে অতএব 3 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? 1000 যোগ 2, তাহলে আসছে যে 1002। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, অঙ্ক খুব ছোট কিন্তু আসলে একটু বাংলা কথাবার্তা দিয়ে আমাদেরকে বোঝাতে হবে যে উত্তরটা এরকম হবে বা ঘটনাটা এরকম। ঠিক আছে, তো পরীক্ষায় এভাবে উত্তরগুলা লেখার চেষ্টা করবেন। ওকে, আপনারা যদি এর থেকে ভালো বানাতে পারেন তাহলে নিজের মতো করে লিখবেন। ওকে, তো এ হচ্ছে 5 নাম্বার যে সমস্যা, এই 5 নাম্বার সমস্যার সমাধান। ওকে, এবার আসেন আমরা ওই একই নিয়মে এবার 6 নম্বর যে অঙ্কটা আছে এটা সমাধান করব। 6 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? 6 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ওই আগের অঙ্কের মতোই অঙ্ক ছোট কিন্তু সমাধান একটু বাংলা কথায় লিখতে হবে। তো আসেন 6 অঙ্কের বিভাজ্য
মানে প্রথমত 7 অঙ্কের ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা কোনটা? আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7টা 9, তাই না? এটা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার আসেন এটা 6 দ্বারা বিভাজ্য কিনা আমরা টেস্ট করি। তো যেকোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হতে হলে তাকে একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হয়। আমরা তো এই নিয়মটা জানি, তাই না? যে যদি কোনো সংখ্যা 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে আমরা এই সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করি। তাহলে 3 দ্বারা বিভাজ্য তো যাচাই। তাহলে এর অঙ্কগুলোর যোগফল হচ্ছে এই সংখ্যাটার হচ্ছে অঙ্কগুলোর যোগফল হচ্ছে আমাদের 63। যেহেতু 63 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ? তাই ওদের সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো এবার আসেন এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করি। তো 2 দ্বারা বিভাজ্যতা যাচাই। তাহলে 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হলো সংখ্যাটির শেষে জোড় অঙ্ক অর্থাৎ 0, 2, 4, 6, 8 এগুলো থাকতে হবে। কিন্তু এত সংখ্যাটিতে শেষ অঙ্ক নয়, যা একটা বিজোড় সংখ্যা। তাই এটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য নয়। ওকে? তো যেহেতু এই সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি যে 2 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? তাহলে আমাদের এখন এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা হচ্ছে যে 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তো আসেন এরকম সংখ্যা বের করার জন্য আমরা যে সংখ্যাটা নিয়েছি সেটা হচ্ছে যে এই সংখ্যাটা ছিল, তাই এটা 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এর পরবর্তী সংখ্যা কত? মানে এর সামনের সংখ্যা হচ্ছে কত? 98। সে 98 সামনে সব ঠিক থাকবে। তাহলে 98 এটাকে এটা 98 8 আছে 2 দ্বারা বিভাজ্য কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য নয়। কারণ এর সবগুলোর যোগফল হচ্ছে কত? 62 যেটা 3 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এই সংখ্যাটা মানে নতুন যে সংখ্যাটা আমরা পাইলাম এটা হচ্ছে যে 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। এটা একটা সমস্যা। ওকে। তাহলে এটাও চলবে না। তারপর সামনের সংখ্যা হচ্ছে যে 97। সামনের সামনেরগুলো বলতেছি না। তাহলে এটা কি? এটা হচ্ছে 7 বিজোড়। তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য নয়। তাই 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বিষয় না, এটা 2 দ্বারা বিভাজ্য আমরা পাচ্ছি না। কারণে এটা চলবে না। এরপর আসেন 96 তে। তাহলে এখানে অঙ্কগুলো যদি যোগ করি তাহলে যোগফল হচ্ছে 60। 60 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আবার অঙ্ক শেষে অঙ্ক হয়েছে এটা কত? 6 এককের পরে 6 আছে জোড় সংখ্যা। তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা এই সংখ্যাটা নিতে পারি। তাহলে যেহেতু এত সংখ্যাটি একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য তাই এটি 6 দ্বারাও বিভাজ্য। অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে আমাদের 6 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে? অঙ্কটা মানে বাংলা কথাগুলো অনেক বেশি এখানে। তো এটা একটু মনে রাখবেন। তাহলে 6 আর 7 আমরা করলাম। ওকে, আসেন আমরা একটা হোমওয়ার্ক নিই। ওকে, আমরা যে সমস্যা 2টা সমাধান করলাম সেই সমস্যার আলোকে আমাদের 2টা হচ্ছে হোমওয়ার্কটা। যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 9 দ্বারা বিভাজ্য এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এই 2টো হোমওয়ার্ক ছাড়াও আমরা পূর্বের যে সমস্যাগুলো সমাধান করলাম সেগুলো আমি একটু হোমওয়ার্ক যাচাই করে নিয়ে নিজেকে দেখেন। আমরা এখন পর্যন্ত যে অঙ্কগুলো করছি সবগুলো এই হোমওয়ার্ক দেওয়া আছে। মৌলিক সংখ্যা নির্ণয় করে 170 থেকে 150 থেকে 170 মধ্যে। তারপর যদি সহমৌলিক ধরা যাচাই 48 এবং 65 পরস্পর সহমৌলিক কিনা, তোমার উত্তরের সূত্রকে যুক্তি দাও। তারপর হচ্ছে বিভাজ্যতা পরীক্ষা। 7536 সংখ্যাটি কি একই সাথে 3, 4 বা 6 দ্বারা বিভাজ্য কিনা। এই যে প্রতিটি আমাদের বিভাজ্যতার নিয়ম বা সূত্র ব্যবহার করে ব্যাখ্যা করতে হবে। তারপরে যে শূন্যস্থান পূরণ করো। এদের সংখ্যাটি খালি ঘরে কোন ক্ষুদ্রতম সংখ্যা বসালে সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ওকে, তারপর হচ্ছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য অথবা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 9 দ্বারা বিভাজ্য। ওকে, তারপর যে সহমৌলিক জোড়া যাচাই, এদের সহমৌলিক কিনা, 36 এবং 84 সহমৌলিক কিনা। ঠিক আছে, এই সংখ্যাগুলো এই হোমওয়ার্কগুলো আপনাদের থাকলেও আপনারা নিজ দায়িত্বে শেষ করে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবেন। ফেসবুকের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। ওকে, দেখেন 7 নাম্বার যে সমস্যা এখানে বলা হচ্ছে যে 30527 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে প্রদত্ত সংখ্যা অঙ্কগুলো হলো আমাদের 30527। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে আমরা পাচ্ছি 75320। এখন
এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ৭৫,৩২০। আমাদের কি বলছে যে গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করতে। তাহলে আমরা সংখ্যাটা পেলাম আছে ৭৫,৩২০। আবার 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি যে পূর্ণ সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এদের সংখ্যাটির শেষ অঙ্ক দুটি হচ্ছে 20। তার মানে 20 4 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু 20 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই এটি সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য বা 4 দ্বারা বিভাজ্য। এবার আসুন 5 দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করার জন্য আমরা কী করবো? আমরা জানি যে কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি 0 অথবা 5 হয় অবস্থিত অঙ্ক, তাহলে সংখ্যাটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি শেষ অঙ্কটি এতে 0, তার মানে এদের সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এদের অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হবে 4 এবং 5 উভয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, কেটে নিচ্ছি আমাদের 7 নম্বর যে সমস্যা, এই 7 নম্বর সমস্যার সমাধান। এবার আসেন আমরা এই সমস্যার আলোকে একটা হোমওয়ার্ক নিই। তো দেখেন আমরা যে সমস্যাটি সমাধান করলাম এই সমস্যার আলোকে আমরা একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে 2, 4, 5, 1, 0 বড় একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা যুক্তি দিয়ে বুঝিয়ে রাখো। উপরের সমস্যার মতো এই সমস্যাটার সমাধান আমাদের এখন দিতে হবে। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। ওকে, আর সর্বশেষ যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা এই 7টা অঙ্ক শেষ করলাম। আমরা এই অধ্যায়ের এই সবগুলো অঙ্ক সমানে 2টি সৃজনশীল এবং 30 মার্কে মানে 30 মার্কের একটা পরীক্ষার প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। আপনারা এই পরীক্ষাটা দিয়ে আমাদের গ্রুপে জমা দেবেন গুগল। ঠিক আছে, তো আসেন আমরা দেখি। ওকে, তো দেখেন কি হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা যদি প্রথম প্রশ্নটা বলি যে নিচের কোনটি মৌলিক সংখ্যা? প্রথম অপশন। দ্বিতীয়ত 7 এবং 15 মধ্যে সংখ্যা দেওয়া কিন্তু পরস্পর কি সংখ্যা দেওয়া পরস্পর কি মৌলিক নাকি অমৌলিক নাকি বিভাজ্য নাকি যৌগিক। 3 নম্বর আছে যে কোন সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 3, 4, 5, 9। 4 নম্বরে হচ্ছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সংখ্যাগুলোর মধ্যে থেকে একটা লিখতে হবে। তারপর হচ্ছে যে 3, 5, 0 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত বা কোনটি? এবারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, 5টা আছে 10 5 10। সহমৌলিক সংখ্যা কাকে বলে? বই উত্তর আছে 97 কেন একটি মৌলিক সংখ্যা ব্যাখ্যা করো। আবার হচ্ছে যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি লেখো। 1272 সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য? কারণ লেখো। তারপর হচ্ছে যে 4, 0, 9 অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এবার আসেন সৃজনশীল প্রশ্ন আছে আমাদের 3টা, এতটা 5 নম্বর করে। এই প্রশ্নগুলো ছোটো ছোটো তো প্রথম প্রশ্ন হচ্ছে যে 1, 0, 5, 4, 7 5টি অঙ্ক। 5 নম্বর হচ্ছে যে অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি গঠন করো। খ নম্বর হচ্ছে যে গঠিত সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। গ নম্বর হচ্ছে যে খালি ঘরে কোন ক্ষুদ্রতম সংখ্যা বসালে হয়তো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, গ নম্বরে এই যে বলতো না যে বিয়াতে এই সেন্সগুলো আপনারা দেখেন, দেখে এই কোর্সের উত্তরগুলো আপনারা করবেন এখন। ঠিক আছে, তো এটা পরীক্ষাটা শেষ করে আপনারা আমাদের অবশ্যই জমা দিবেন। ধন্যবাদ সবাই।